আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি ডক্টর রুবেল হ্যাপাটোবিলিয়ারি সার্জারিতে কর্মরত আছি। তো আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে মেডিকেলের উপর ভিডিও বানাবো, স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষকে সচেতন করব এবং স্বাস্থ্যের যে জটিল ব্যাপারগুলো আছে খুব সহজে এবং সহজবোধ্যভাবে মানুষের সামনে উপস্থাপন করব। তো যে ভাবা আসলে করব করে অনেক দিন ধরে করা হচ্ছে না, তো ভাবলাম যে যা শুরুটু অন্তত করি। তো শুরু করব। আসলে এই ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবেই আমি করছি। তো আমার উদ্দেশ্য ভালো। আমি চাই হচ্ছে যে মেডিকেলের কঠিন বিষয়গুলো যাতে সহজভাবে মানুষ বুঝতে পারে এবং তাদের করণীয় কি এবং কখন তারা ডাক্তারের কাছে যাবে কিংবা ডাক্তারের কাছে যাওয়ার আগে কখন তারা নিজেরাই অনেক দূর সমাধান করতে পারবে, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। তো প্রথমে আমরা ডাক্তাররা যখন রোগী দেখি তখন আমরা একটা রোগীকে কিভাবে শুরু করি, তার রোগীর কাছ থেকে আমরা তথ্যপত্র নেই এবং পরীক্ষা নিরীক্ষা করে একটা রোগ নির্ণয় করি, সে সম্পর্কে আপনাদেরকে বলবো। তো রোগী যখন আমাদের কাছে আসে, আসলে রোগীরা আসে দুই ভাবে। একটা হচ্ছে যে কিছু রোগী আছে চেম্বারে আসে, যারা চেম্বারে দেখিয়ে ওষুধ পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় হয়ে তারপর ওই দিনেই একটা ট্রিটমেন্ট পেপার প্রেসক্রিপশনে হচ্ছে গিয়ে তিনি ওষুধপত্র লিখে ওই দিনই চলে যান। আবার কিছু রোগী আছে যারা হচ্ছে গিয়ে হসপিটালে আসেন, ভর্তি হন, তাদের যে সমস্যা সেই সমস্যা হয়তো একদিনই সমাধান সম্ভব না, হসপিটালে ভর্তি হতে হয়, ভর্তি হয়ে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে তারপর চিকিৎসা করে হয়তো কয়েকদিন পর তাদেরকে ডিসচার্জ বা ছুটি দেওয়া হয়। তো রোগী যেভাবেই আসুক না কেন আমাদের পদ্ধতি একই, সেটি হচ্ছে প্রথমে আমরা রোগীর কাছ থেকে শুনতে চাই রোগীর কি সমস্যা। তো প্রথমে রোগীর কিছু তথ্যপত্র আমাদের জানা জরুরি, মানে প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। রোগীর নাম, তার বয়স, ঠিকানা, কোথায় থাকেন এবং তিনি বর্তমানে কি সমস্যা ভুগছেন। এই সমস্যাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনি এবং শোনার পরে রোগীর সাহায্যে ওই জিনিসগুলো আরো বিস্তারিতভাবে তুলে ধরার পর আমরা রোগীর কাছ থেকে আরো কিছু জিনিস জানতে চাই, যেমন তার অতীতে এই সমস্যা কতদিন ধরে বা আগে থেকে অন্য কোনো সমস্যায় তিনি ভুগছেন কিনা। যেমন কোনো রোগী আগে থেকেই ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রেশার, ডায়াবেটিস কিংবা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা আছেন কিনা। এছাড়া তিনি আগে কোনো বড় ধরনের অপারেশন বা করেছেন কিনা, রোগীর আগে কখনো পারিবারিক কোনো বড় ধরনের রোগ হয়েছে কিনা, পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে এই সমস্যা আছে কিনা, সদস্যদের মধ্যে কেউ অন্য বড় কোনো রোগে আক্রান্ত কিনা। এছাড়া রোগীর কাছ থেকে তার বর্তমান আমি বা কিছু ব্যক্তিগত ব্যাপার জানতে চাই, রোগী স্মোকিং করেন কিনা, অ্যালকোহল পান করেন কিনা, অন্য কোনো বদভ্যাস আছেন কিনা। এছাড়া রোগীর সামাজিক অবস্থান কি, তিনি তার খাদ্যাভ্যাস কি এবং রোগী ভ্যাকসিনেটেড কিনা, রোগীর কোনো ধরনের রোগে অ্যালার্জি আছে কিনা। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে রোগী বর্তমানে কোনো ওষুধ খান কিনা, আগে থেকে কোনো ওষুধ খাচ্ছেন কিনা, কতদিন ধরে খাচ্ছেন। এটা হতে পারে অ্যালোপ্যাথিক, হতে পারে হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক, যে কোনো ধরনের ওষুধ হতে পারে, কারণ ওষুধ জানাটা খুবই ইম্পর্টেন্ট। কিছু ওষুধ আছে যে বর্তমানে এই ওষুধটা রোগীর জন্য ক্ষতি করছে কিনা, কিংবা এই ওষুধটা অন্য ওষুধের সাথে ইন্টারাকশন করবে কিনা। কিছু ওষুধ আছে যেটা অপারেশনের আগে বন্ধ করতে হয়, যেমন কোনো রোগী যদি ব্লাড থিনার পেয়ে থাকেন, যেটাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট বলি, যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই জাতীয় ওষুধগুলো সাধারণত অপারেশনের আগে বন্ধ করতে হয়, না হলে অপারেশনের সময় যে পরিমাণ রক্তপাত হয় সেটা বন্ধ করা কঠিন। তো এই ব্যাপারগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা জানার পর আমরা জানতে চাই রোগী ছাড়া এডিশনালি আমরা জানি যে রোগী ভ্যাকসিনেটেড কিনা, তার কোভিডের ভ্যাকসিন নেওয়া আছে কিনা, টিটেনাস নেওয়া আছে কিনা এবং কিংবা ইপিআই শিডিউলের ভ্যাকসিনগুলো তিনি পেয়েছেন কিনা। মহিলা রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় মহিলাদের মাসিকের ব্যাপারগুলো জানতে চাই, কোনো মাসিকের বেশি কম বা কোনো সমস্যা, গর্ভপাতের হিস্ট্রি আছেন কিনা, সর্বশেষ মাসিক কবে হয়েছেন বা তিনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান কিনা। এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা তার অনুমতি নিয়েই তার কাছ থেকে জানতে চাই। এছাড়া তারপর হচ্ছে আমরা রোগীকে পরীক্ষা করি, দেখে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন বলি। এটা দু ধরনের, একটা জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আর একটা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন সাধারণত কোনো রোগের উপসর্গগুলো আমরা মাথা থেকে পা পর্যন্ত, তার যেমন জন্ডিস দেখি, এনিমিয়া দেখি, রোগীর ইডিমা মানে পা ফুলে গেছে কিনা সেটি দেখি। এছাড়া রোগীর পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, এগুলো আমরা দেখি। তারপর আমরা সিস্টেমিক এক্সামিনেশনে করি। প্রথমত আমরা যে সিস্টেমের সমস্যা সেটাকে বেশি গুরুত্ব দিই, তার পাশাপাশি অন্য সিস্টেমগুলোও দেখি। যেমন কোনো রোগী যদি পেটের সমস্যা নিয়ে আসে,
তার আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি। এক্ষেত্রে আমরা যে কোনো সিস্টেমের পরীক্ষা আমরা প্রথম 4টা উপায়ে দেখি। একটা হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এন্ড অসকালটেশন। প্রথমে আমরা দেখি, ওই চোখ দিয়ে দেখি, তারপর হচ্ছে গিয়ে আমরা হাত দিয়ে সেটাকে ফিল করার চেষ্টা করি, এবং আরেকটা সিস্টেম হচ্ছে পারকাস করে, যদি দরকার হয় পারকাস করি, কিংবা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে আমরা অসকালটেট করে শব্দ শোনার চেষ্টা করি কোনো অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা। তো এই ব্যাপারগুলো আমরা সাধারণত করি। দেন আমরা অন্যান্য সিস্টেমগুলো দেখি। সাধারণত আমরা ব্রেইন এবং নার্ভ এই দুটো পরীক্ষার জন্য আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি। দেন বুকে আমরা সাধারণত দুটো করি, ফুসফুস দেখার জন্য রেসপিরেটরি এক্সামিনেশন, এবং হৃৎপিণ্ড কিংবা হার্ট দেখার জন্য আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, অ্যাবডোমেনের জন্য অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তাছাড়া আমাদের হাত, পা, মাংসপেশি এগুলো দেখার জন্য আমরা মাস্কুলারি স্কেলিটাল সিস্টেম এক্সামিনেশন, জেনিটেলিয়া দেখার জন্য জেনিটেলিয়া এক্সামিনেশন, ইউরোলজিক্যাল এক্সামিনেশন করে থাকি। তো পরীক্ষা নিরীক্ষা, শারীরিক পরীক্ষা করার পর আমরা একটা মোটামুটি একটা পসিবল ডায়াগনোসিস, যেটাকে আমরা বলি প্রবাবল ডায়াগনোসিস, সম্ভাব্য একটা রোগ নির্ণয় করি। করে সেই অনুযায়ী আমরা আরও কিছু কনফার্ম হওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই রোগীকে। সেটা হতে পারে রক্ত পরীক্ষা, হতে পারে কোনো ইমেজিং কিংবা রেডিওলজিক্যাল পরীক্ষা, যেমন হতে পারে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান কিংবা এমআরআই। এছাড়া এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরীক্ষাও হতে পারে। তো আমরা রোগের ধরন এবং উপসর্গ কিংবা রোগীর বর্তমান সমস্যার উপর ভিত্তি করে পরীক্ষাগুলো দিয়ে থাকি। পরীক্ষা করার পর যখন রিপোর্ট আমাদের হাতে আসে, তখন আমরা রোগীর সবগুলো কম্পাইল করি, রোগীর হিস্ট্রি টেকিং, রোগীর যে তথ্যপত্র আমাদেরকে দিয়েছেন, তারপর আমরা শারীরিক পরীক্ষা করে যা পেলাম এবং রিপোর্ট থেকে আমরা যে তথ্য পেলাম সেগুলো কম্পাইল করে আমরা একটা কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছাই। কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছানোর পরে আমরা আমাদের প্ল্যান ঠিক করি যে এই রোগের জন্য কি চিকিৎসা হবে। সেটা কি ওষুধের দিয়ে চিকিৎসা হবে নাকি রোগীর কোনো অপারেশন করা লাগবে। তো এই ব্যাপারগুলো আমরা রোগীর সাথে ডিটেল আলোচনা করে রোগীকে কাউন্সিলিং করে সব ব্যাপারগুলো বোঝাই, সম্ভাব্য চিকিৎসা কি হতে পারে এবং এই চিকিৎসাটা কতদিন ধরে চলবে, বা এই চিকিৎসার খরচ কিরকম হতে পারে, কি ওষুধ লাগবে, কতদিন ধরে খেতে হবে, ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, কিংবা অপারেশন করলে অপারেশনটা কি হবে, কিভাবে করতে হবে, কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা, সেই জিনিসগুলো আমরা রোগীকে বিস্তারিতভাবে বলি। কিংবা অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া কি হবে, কিভাবে অজ্ঞান করে তাকে অপারেশন করবে, এই জিনিসগুলো সম্পর্কে সব ডিটেল বলার পর হচ্ছে গিয়ে আমরা আমাদের পরবর্তীতে চিকিৎসা অনুযায়ী যদি ওষুধের মাধ্যমে হয় আমরা ওষুধ লিখে দিই এবং তার পরামর্শগুলো প্রেসক্রিপশন পেপারে লিখে দিয়ে পরবর্তী একটা ডেটে রোগীকে আবার ফলো আপে আসতে বলি। আর যদি অপারেশনের জন্য হয় অপারেশনেরটা লিখে দিয়ে পরবর্তীতে অপারেশনের প্রস্তুতির জন্য কি কি পরীক্ষা দরকার সেগুলো লিখে তাকে অপারেশনের জন্য একটি ডেটে আসতে বলি। সেই ডেটে তিনি আসেন এবং ভর্তি হয়ে অপারেশন করেন। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা রোগীকে ব্যবস্থাপত্র দিই, কিংবা হচ্ছে গিয়ে তার রোগের চিকিৎসা সমূহ সম্পর্কিত বিস্তারিতভাবে রোগীর সাথে আলোচনা সাপেক্ষে আমরা একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের আসলে উদ্দেশ্য থাকে যে রোগ নির্ণয় করা এবং হচ্ছে গিয়ে রোগীর চিকিৎসা করা। এক্ষেত্রে আমরা দুইভাবে চিকিৎসা করি, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। কারণ একটা রোগীকে মানসিক চিকিৎসা বলতে রোগীর সাথে সময় দেওয়া, রোগীর সাথে সুন্দর করে কথা বলা, তার রোগ সম্পর্কে তাকে বিস্তারিতভাবে জানানো, সম্ভাব্য চিকিৎসা সম্পর্কে তাকে অবগত করা এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি সম্পর্কেও তাকে জানানো। এতে রোগী অনেক মানসিকভাবে হালকা অনুভব করেন এবং অনেক আশ্বস্ত হন। আর শারীরিক চিকিৎসা বলতে আমরা ওষুধ কিংবা অপারেশনের মাধ্যমে যেটি করি সেটি হচ্ছে। তো সবভাবে একটা রোগী যখন ডাক্তারের কাছ থেকে তার চিকিৎসা নিয়ে স্যাটিসফাইড হন এবং আস্থা অর্জন করতে পারেন এবং রোগ থেকে আরোগ্য হন, এটাই হচ্ছে একজন ডাক্তারের সফলতা। সেটি অর্থ দিয়ে সম্ভব নয়। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।